তটিনী ও শিবপ্রসাদের সঙ্গে বেইমানি করায় নন্দিনীকে শুট করতে যায় শিবপ্রসাদ গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কোর্ট থেকে সবাইকে নিয়ে বেরোলে শিবপ্রসাদ বলতে থাকে, কি ব্যাপার, ভিতরে কি হলো, আপনি কিছু না বলে চলে যাচ্ছেন। তখন তখন নন্দিনী বলতে থাকে, আসলে তোমার সঙ্গে কথা বলার মতো আমার কোনো সময় নেই, আমাকে একটা একটা ইনভিটেশন আছে, তো সেখানে যেতে হবে। এই কথা শুনে অবাক হয়ে যায় শিবপ্রসাদ। শিবপ্রসাদ বলতে থাকে, তার মানে কিসের ইনভিটেশন, আর আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন তখন দেখা যায় জিৎ বলতে থাকে, আসলে খেলাটা ঘুরে গেছে তো তাই। এরপরে এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তার মানে কি খেলা ঘুরে গেছে, মানে কিসের খেলা ঘুরে গেছে। তখন তখন দেখা যায় জিৎ মুখার্জি বলতে থাকে, আসলে আমরা বেকুতুর খালাস পেয়ে গেছি। তো তখন এই কথা শুনে শিবপ্রসাদ অবাক হয়ে যায়। শিবপ্রসাদ বলতে থাকে, তার মানে কি, আর আপনি আপনি কথা বলছেন না কেন, আর আপনি আপনি পার্টিতে যাবেন মানে। তখন তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, আসলে আসলে ওনাদের আমি বেকসুর খালাস করিয়ে নিয়েছি। এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, তার মানে বেকসুর খালাস কি করে হয়, যেগুলো প্রমাণ আছে সেগুলোর ভিত্তিতে তো ওদেরকে কোনোভাবে বেকসুর খালাস পাওয়ার কথা নয়। তখন তখন নন্দিনী বলতে থাকে, সব প্রমাণগুলো বিক্রি হয়ে গেছে তো তাই। এই কথা শুনে তথ্য শিবপ্রসাদ দুজনেই অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় নন্দিনী বলতে থাকে, আসলে আসলে অনেক অনেক টাকার খেলা, তো তোমরা এটা বুঝবে না। তোমরা তো হাজার টাকা নিয়ে ভাবো, আর আমরা আমরা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা নিয়ে ভাবি। এগুলো এগুলো আমাদের আমাদের অভ্যাস। তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, সবকিছু ভেঙে বলুন, আপনি কি বলতে চাইছেন, আমি কিছুই বুঝতে পারছি না। তখন তখন এ কথা শুনে দেখা যায় নন্দিনী বলতে থাকে, আসলে আসলে আমাকে অনেক টাকা দিয়ে দেওয়া হয়েছিল, তো তাই আগে থেকে ডিল করা ছিল যে আপনাদের সঙ্গে মিলে আপনাদের থেকে সকল প্রমাণ হাতিয়ে নিয়ে সেগুলো ওনাদের দিয়ে দিতে হবে, আর কোর্টের মধ্যে ওনাদের বাঁচাতে হবে। এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আপনি এত বড় বেইমানিটা কি করে করলেন। এরপরে রিভলভার বের করে নন্দিনীর মাথায় রিভলভার ঠেকিয়ে বলতে থাকে, একদম শুট করে দেবো, একদম শুট করে দেবো বলে দিলাম। আমি আমি নন্দিনী মুখার্জি, আপনি জানেন আপনার বোন কতটা কষ্ট করে নিজের জীবনের রিস্ক নিয়ে ও সকল প্রমাণ জোগাড় করেছিল, সকল প্রমাণ জোগাড় করে আপনাকে বিশ্বাস করে আপনার হাতে দিয়েছিল, আর আপনি কি করলেন, সেগুলো বিক্রি করে দিলেন। তখন তখন নন্দিনী বলতে থাকে, অবশ্যই অবশ্যই বিক্রি করে দিলাম, কারণ কারণ ভেবে দেখলাম তোমাদের সঙ্গে যদি মিলে থাকি তবে আমার শুধু চোখে জল ফেলতে হবে, এর বাইরে আর কিছুই নয়। কিন্তু ওদের সঙ্গে যদি হাত মেলাই তবে তবে আমি রাজরানী হয়ে থাকবো, কোটি কোটি টাকার মালিক হবো। সব মিলিয়ে হয়তোবা আমাকে 500-700 কোটি টাকা দেওয়া হয়েছে। তবে বলো তো, আমি এত এত টাকা ছেড়ে তোমাদের সঙ্গে চোখের জল ফেলার জন্য কেন থাকবো। এ কথা শুনে তখন তটিনী বলতে থাকে, শোন দিদি, আজকের পর থেকে তোকে এখন থেকে একটা মেয়ে নিজের মায়ের পেটের বোনকে বিশ্বাস করতে ভয় পাবে, যে একমাত্র একমাত্র তোর কারণে। তুই যেভাবে আমাদের সম্পর্কটাকে টাকার উপর ডিপেন্ড করলি, এটা এটা দেখে আমার লজ্জা হচ্ছে। ঠিক তখনই সত্যজিৎ মুখার্জি নন্দিনীকে থাপ্পড় মারে আর বলতে থাকে, একদম একদম এই কাজটা ঠিক করিসনি তুই, তোর এই কাজটা করা ঠিক হয়নি, বোনের সঙ্গে বেইমানি। তখন তখন দেখা যায় সত্যজিৎকে নন্দিনী বলতে থাকে, একদম গায়ে হাত তুলবে না, একদম তুলবে না বলে দিলাম। তো আমি চাইলে তোমাকে জেলে পুরে দিতে পারতাম, শুধু শুধু নিজের বাবা বলে কিছু করিনি। তখন এ কথা শুনে দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, তোর এই মুখ দেখার থেকে আমার জেলে থাকাটা বেটার ছিল, আমার জেলে থাকাটাই ভালো ছিল। অন্তত পক্ষে তোর এই নোংরা খেলা দেখতে পেতাম না। তখন তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, জ্ঞান দিতে এসো না, তুমিও তো আগে কত অন্যায় করেছো, আর আজকে আজকে জ্ঞান দিতে এসেছো, নিজের বিবেক বোধ কাজ করছে তোমার। তখন তখন দেখা যায় এই কথা শুনে সত্যজিৎ বলতে থাকে, নিজের মুখের ভাষাটা ঠিক কর, তুই তো অধঃপতন হয়েছে। তখন তখন দেখা যায় সত্যজিৎকে নন্দিনী বলতে থাকে, এখন আমি কোটি কোটি টাকার মালকিন, আমার সঙ্গে মুখ সামলে কথা বলবে, আমার সঙ্গে কথা বলার আগে দুবার দুবার ভাববে, বুঝতে পেরেছো। তখন তখন এই কথা শুনে তটিনী বলতে থাকে, ড্যাডি ওর সঙ্গে কথা বলো না, ওর এখন ভিনদেশি হয়েছে, অনেক টাকা পেয়েছে তো তাই। এরপরে দেখা যায় নন্দিনী সেখান থেকে চলে যায়। এদিকে শিবপ্রসাদ তটিনীকে জড়িয়ে ধরলে তটিনী চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার এত কষ্টের ফল সবকিছু বিক্রি করে দিল। আমি নিজের জীবনের রিস্ক নিয়ে এই প্রমাণগুলো জোগাড় করেছিলাম। তুমি যখন আমাকে শুট করেছিলে
আমি ওখান থেকে পড়ে গিয়েছিলাম, সেই ব্যথাটা আমি আজও ভোগ করছি, এখনো ভোগ করছি। সেই ব্যথার মূল্য ও দিল না, ও দিল না, সবকিছু সবকিছু আমার থেকে ছিনিয়ে নিল। এ কথা শুনে তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তুমি একদম চিন্তা করবে না, আমি একে একে ওদের সবাইকে সবাইকে জেলে পুরবো। ওই নন্দিনী মুখার্জিকেও আমি ছাড়বো না। ও তোমার কষ্টের মূল্য দেয়নি, আমার কষ্টের মূল্য দেয়নি। আমারটা বাদই দিলাম, কিন্তু তুমি তো নিজের জীবনের রিস্ক নিয়ে বারবার বারবার রিস্ক নিয়েছো প্রমাণগুলো জোগাড় করার জন্য, আর বিশ্বাস করে ওর হাতে সবটা প্রমাণ দিয়েছিলে। আর ও কি করলো আজকে? আমাদের দুজন মানুষেরই দুটো ডিপার্টমেন্টের বিশ্বাস ভেঙে ও এভাবে এভাবে চলে গেল। এদিকে দেখা যায় দিদি বলতে থাকে, আমি আজকে পার্টিতে প্রথমে গাঙ্গুলিকে শেষ করে দেব। প্রথমে গাঙ্গুলিকে ইনভাইট করা হয়েছে, ও ওখানে আসলে ওকে ওকে শুট করে দেওয়া হবে। এই কথা শুনে আয়ুষী বলতে থাকে, আচ্ছা আমরা ওখানে পার্টি করব, ঠিক আছে, কিন্তু কিন্তু ওখানে এভাবে এভাবে শুটাশুটি করলে তো কেমন হবে না, পার্টিটাই তো কন্ট্রোল হয়ে যাবে, প্লিজ এরকম করো না। তখন দেখা যায় রিজিত বলতে থাকে, কেন আয়ুষী তুমি এসব বলছো কেন? তোমার বরকে যে এত কষ্ট করালো, যে তার বিজনেস সবটা বন্ধ করে দিল, তাকে সে শাস্তি দেবে না? তখন আয়ুষী বলতে থাকে, অবশ্যই দেবে, আমি চাই যে ও শাস্তি পাক, কিন্তু কিন্তু এভাবে নয়, এখন আজকের দিনটা আমাদের সেলিব্রেশন করতে দাও। তখন বিজিত বলতে থাকে, তোমরা পার্টি করো, তোমরা সেলিব্রেশন করো, পার্টির 2 ঘন্টাতে আমি আমি সব কাজ শেষ করে দেব। আমি আমি ওই প্রথমে গাঙ্গুলিকে একদম উড়িয়ে দেব। এদিকে এদিকে দেখা যায় শিবপ্রসাদ প্রতিমীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, তুমি একদম একদম চিন্তা করবে না, আমি সবটা ঠিক করে দেবো, আর আমার লাট্টু বিচার পাবে, আমার লাট্টুকে আমি বিচার পাইয়ে দেবো। এরপরে দেখা যায় লাট্টু বলতে থাকে, মাম্মি ভালোবাসি ভালোবাসি এটা কেন করলো? আমি তো বুঝতে পারছি না, ভালোবাসি তো আমাকে ভালোবাসতো, তবে কেন আমার ভালোবাসি আমাকে ন্যায় পাইয়ে দিল না? তখন দেখা যায় প্রীতি বলতে থাকে, ভাই তুই বুঝবি না, এরা এরা সবাই টাকা নিয়ে রিচ হতে চায়, আর আমরা তো পোর, এই জন্য আমাদের সঙ্গে কেউ থাকতে চায় না, আমাদের কেউ ভালোবাসে না। আচ্ছা আচ্ছা বা কত টাকা হলে রিচ হওয়া যায়? তখন দেখা যায় এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, মা শুধু টাকা থাকলে রিচ হওয়া যায় না, মনের দিক থেকেও রিচ হতে হয়, যে সেটা সেটা ওরা ওদের মাঝখানে নেই। মা তুমি এসব নিয়ে একদম ভাববে না, তোমাকে এসব কে বলেছে যে টাকা থাকলে রিচ হওয়া যায় আর টাকা না থাকলে পোর হয়? তখন দেখা যায় এ কথা শুনে পিকু বলতে থাকে, যে সব সময় তো ওরাই বলে যে আমরা নাকি অনেক পোর আর ওরাই রিচ। তখন দেখা যায় কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, তুমি একদম ভাববে না মা, আমি আমি তোমাদের কখনো কখনো রিচও হতে দেবো না, পোরও হতে দেবো না, আমরা মধ্যবিত্ত, আমরা মধ্যবিত্তই থাকবো। তখন এ কথা শুনে এই শিবপ্রসাদের কথা শুনে লাট্টু বলতে থাকে, আচ্ছা পা, ভালোবাসা যে এভাবে এভাবে সবকিছু নিজের কাছে নিয়ে সবকিছু এভাবে এভাবে নষ্ট করে দিল, এখন কি করবে? আর ওই আঙ্কেলটা যে বললো যে মাম্মিকে নাকি মেরে ফেলবে, তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, কিছুই করতে পারবে না, তোমার মাম্মিকে বাঁচাবো আমি থাকতে তোমার মাম্মির কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তোমার মাম্মির গায়ে কেউ একটা টাচও করতে পারবে না, আমি আমি তোমার মাম্মিকে কোনো ক্ষতি করতে দেব না। তখন দেখা যায় প্রথমে বলতে থাকে, আচ্ছা আচ্ছা ওরা যদি সত্যি সত্যি আমাকে মারার চেষ্টা করে, আমাকে মেরে দেয়, আমার বাচ্চাগুলোকে দেখো, আমার বাচ্চাগুলোর যেন কোনো ক্ষতি না হয়। তখন এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, তো তুমি এসব কি বলছো? এসব বাজে বাজে কথা কেন বলছো বলো তো? এসব কথা তো বলতে নেই, তুমি এসব বলো না প্লিজ। তখন এই কথা শুনে প্রথমে বলতে থাকে, না ওরা ওরা সবাই মিলে হাত মিলিয়েছে, তুমি বুঝতে পারছো না? সবাই মিলে এক হয়েছে, এখন এখন ফাঁকে পড়ে আছি তুমি আর আমি, আমাদের দুজনকে ওরা যদি শেষ করার চেষ্টা করে, তবে আমার বাচ্চা দুটোর কি হবে? আমার লাট্টুকে কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় থাকবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমাদের মারাটা এতটাও সোজা নয় তো, তুমিও একজন প্রশিক্ষণপ্রাপ্ত বড় অফিসার, আর আমিও একজন অফিসার, আমাদের যতই বলুক মারবে, অতটাও সোজা নয়। যদি পিছন থেকে ছুরি মারে, সেক্ষেত্রে বলতে পারছি না, কিন্তু সামনাসামনি আমা- আমি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সামনাসামনি ওদের কোনো ক্ষমতা নেই আমাদের মারা। এরপরে তো তিনি বলতে থাকে, আচ্ছা আচ্ছা বিজিত লাহিড়ীর সঙ্গে দিদি এতটা এতটা কি করে মিলে গেল? আর আয়ুষীকে তো আমি অনেক বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম
মেয়েটা হয়তো সত্যি 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 পাল্টে গেছে, কিন্তু কি নিখুঁত নিখুঁত অভিনয় করলো। এভাবে এভাবে কি অভিনয় করা যায় বলো? তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, করুক না তো, তুমি এভাবে বলছো কেন? যার যেটা করতে ইচ্ছে করেছে সে সেটা করেছে, যার যেভাবে অভিনয় করতে ইচ্ছে করেছে সে সেভাবে অভিনয় করছে। এই জন্য তো আমাদের কোনো কষ্ট পাওয়ার কোনো কথা নয়। তখন এ কথা শুনে প্রথমে বলতে থাকে, আয়ুষীকে আমি অনেক অনেক শ্রদ্ধা করেছিলাম। আমি ভেবেছিলাম যে ও আমার ছোট বোন, ও সবকিছু ঠিকঠাক করে নিয়েছে, ও নিজের ভুলটা বুঝতে পেরেছে। তাই আমি ওকে সাহায্য করব, ওকে যতদূর অব্দি সাহায্য করতে হয় আমি করব। কিন্তু ও কি করলো? শেষমেশ আমাকে আমাকে এভাবে এভাবে কাজে লাগালো। তখন শিবপ্রসাদ বলতে থাকে, ও তো বললোই যে সবকিছু মাস্টার প্ল্যান হচ্ছে ওর, মাস্টার মাস্টার প্ল্যানিং ওই করেছে। তবে তবে বুঝতে পারছো কতটা কতটা ঠান্ডা মাথার খুনি? তখন এ কথা শুনে শিবপ্রসাদের কথা শুনে তো তিনি বলতে থাকে, হ্যাঁ আমি বুঝতে পারছি যে ও একটা ঠান্ডা মাথার খুনি হয়ে উঠেছে। এই সবকিছু ওরই প্ল্যান। ও তো নিজের মুখে স্বীকার করলো ওই নাকি বিজিতকে বাঁচানোর জন্য প্ল্যান গুলো করেছে। তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, তবে ভাবো যে ও কতটা ডেঞ্জারাস, ডেসপারেট হয়ে উঠেছে আমাদের পুরো ক্ষতি করার জন্য। তাই ওকে ওকে আমি কিন্তু ছাড়বো না। আর আমি বলে দিচ্ছি, আয়ুষীকে কিন্তু আমি অবশ্যই শাস্তি দেব। তখন তখন কিন্তু তুমি কোনো বাধা দিতে পারবে না, বলবে না যে আমার ছোট বোন। তখন এই কথা শুনে তটিনী বলতে থাকে, না আমি কিচ্ছু বলবো না, তোমার যাকে যা শাস্তি দেবার তুমি দিবে। আমি আমি কোনো বাধা দেব না, আমি কোনো বাধা দেব না। কারণ কারণ ওরা আমাদের সঙ্গে যেরকম ব্যবহার করেছে, যেরকম সমস্যা করেছে আমাদের সঙ্গে, যে বেইমানিটা করেছে, তার জন্য ওদেরকে শাস্তি পেতে হবে তো ওদেরকে। তখন বলরাম ফোন করে শিবপ্রসাদকে বলতে থাকে, এই শিবপ্রসাদ তুই কোথায়? এদিকে এদিকে একটা এদিকে একটা খবর আছে। আসলে তটিনীকে ওরা ফোন করবে পার্টিতে আসার জন্য। আর তটিনী যদি ভুল করে ওখানে চলে যায় তবে কিন্তু তটিনীকে ওরা শুট করে দেবে। তাই তটিনীকে কিছুতেই ওখানে পাঠাস না। তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, কি বলছিস এসব তুই? তখন শিবপ্রসাদকে বলরাম বলতে থাকে, হ্যাঁ আমাদের কাছে পাক্কা খবর আছে, তটিনীকে ওখানে ডেকে নিয়ে গিয়ে মেরে ফেলা হবে। তুই প্লিজ তটিনীকে ওখানে যেতে দিস না। তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে। আর স্যার কোথায়? তখন স্যারের কাছে ফোন দিলে স্যার বলতে থাকে, পরশুরাম, এতে আমি বুঝতে পারছি তোমার কোনো দোষ নেই। তুমি আপ্রাণ চেষ্টা করেছিলে ওদেরকে জেলে পোড়ার জন্য, সবকিছু তুমি জোগাড় করেছিলে। তাই আমি তোমাকে কোনো ব্লেম দিচ্ছি না। তখন এই কথা শুনি শিবপ্রসাদ বলতে থাকে, স্যার আপনি তো জানেন আমি সবটা কত কষ্ট করে জোগাড় করেছিলাম। তখন দেখা যায় স্যার বলতে থাকে, উপর মহল থেকে ফোন করেছিল, তখন আমি উপর মহলে সবকিছু জানিয়ে দিয়েছি। উপর মহল থেকে তোমাকে আরো সময় দিয়েছে, বলেছে ওকে বলো যে আবার নতুন করে সব এভিডেন্স জোগাড় করতে। তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ আমি অবশ্যই সকল এভিডেন্স জোগাড় করে ওদেরকে শাস্তি দেব। ওদেরকে আমি অবশ্যই শাস্তি দেব। ওরা যেভাবে যেভাবে আমাদের সঙ্গে বেইমানি করলো, সেই বেইমানিটার শাস্তি তো ওদেরকে পেতেই হবে। তখন স্যার বলতে থাকে, আর বলরাম যা বললো সেটা মাথায় রাখবে। তটিনীকে কিছুতেই ওখানে যেতে দেবে না। তটিনীকে কিন্তু মারার প্ল্যান করা হচ্ছে। এরপরে দেখা যায় এদিকে তটিনীকে নিশা ফোন করে বলতে থাকে, তটিনী এখন কি করবে? সব প্রমাণ তো হাতের বাইরে চলে গেল। তখন তটিনী বলতে থাকে, সব প্রমাণ হাতের বাইরে চলে গেলে কি হবে? আমি তটিনী গাঙ্গুলি, আমি কোনো কাঁচা কাজ করি না। আমিও সবকিছু এমন ভাবে সাজিয়েছি না, একদম 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 সবকিছু একটা একটা করে বের করব। তখন এ কথা শুনে নিশা বলতে থাকে, তার মানে তুমি এই প্রমাণগুলো কি কপি করে রেখেছিলে? তখন তটিনী বলতে থাকে, দেখোই না তোমার কাছে আমি আসবো বিকেল বেলা, আর এসে সবটা জানাবো।